বাংলাদেশ ভারত সম্পর্ক টানতে হচ্ছে, তার কারণ আপনি জানেন যে ফার্স্ট গত সম্ভবত 28শে জুন যখন এনডিটিভিতে শেখ হাসিনা ফিরবেন নিজে যখন এই ঘোষণাটি দিলেন, তারপরে আবার রয়টার্সকে তিনি একেবারে আরো স্পেসিফিক্যালি জানালেন যে ডিসেম্বরে ফিরবেন। তো 22শে জুনে আমরা ধরতে পারি 22শে জুন থেকে 14-14 জুলাই মোটামুটি 20-22 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ফরমাল বক্তব্য পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সংসদে কথা বলেছেন এবং যথারীতি সরকারের অনুসারীরা যেভাবে কথা বলছেন ওইভাবেই আমরা টোনটা পেলাম যে এলে অ্যারেস্ট হতে হবে। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সওয়াল তার মুখপাত্র তাদেরও গতানুগতিক বক্তব্য দিয়েছেন যে এটা আইনিভাবে দেখা হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের কোনো আপডেট সেখানে দেওয়া হয়নি শেখ হাসিনার বিষয়ে। অবস্থায় থেকে আপনি কি মনে করছেন? আমি এখন যেটা দেখছি যে সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার মানে ফেরার ব্যাপারটা ঘটতে পারে, এবং তারা এখন যেটা বলছেন সেটাই তাদের বলার কথা যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, দেয়ারফর তিনি বাংলাদেশের মাটিতে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে, এটাই তাদের বলার কথা। কিন্তু তা না বলে তাদের অনেকে বলে বেড়াচ্ছিলেন যে যে আসার কোনো সুযোগই নেই, মানে তাকে আমরা চাই না, তাকে ঢুকতে দেওয়া হবে না, এসব বকওয়াস কথা বলে বেড়ানো হচ্ছিল। কিন্তু আইনমন্ত্রী এখন সেটাই ব্যাখ্যা করলেন। তিনি আবার বললেন যে তিনি যে বলেছেন যে তিনি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন, তো বললেন তিনি বলছেন সেটা সুযোগ নেই, কারণ তিনি আসা মাত্রই গ্রেফতার করা হবে। ঠিক আছে, সেটাই হওয়ার কথা। তিনি যেহেতু তার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা আছে, শত শত মামলা আছে, একটা মামলা তার ফাঁসির আদেশও হয়ে গেছে, কাজেই আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের পরে কি করা হবে? তাকে জেলে না হবে অবশ্যই, তারপরে কি তার জামিনের সুযোগ আছে? তারপরে কি তার আপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ তো থাকবেই। কিন্তু আবার চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, উনি আবার এর মধ্যে বলে দিয়েছেন যে যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার জামিনের কোনো সুযোগ নেই। অর্থাৎ মানে তিনি আপিল করতে পারবেন, কিন্তু আপিলের প্রেক্ষিতে তিনি জামিন পাবেন না, বা জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তিনি বলছেন। অর্থাৎ আইনে সেটার কোনো বাধা আছে কি? আছে, সেটাই তার কথা। সো যদি জামিন না পান তাহলে তিনি জেলেই থাকবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এই জিনিসটাকে একেবারে ডিসমিস করে দিচ্ছে না, তারা উড়িয়ে দিচ্ছে না যে এগুলা ফালতু কথা, এগুলা তার প্রোপাগান্ডা, এগুলা তার স্টান্টবাজি, যেটা অনেকেই বাইরে, ক্ষমতার বাইরে যারা আছেন তারা বলছেন, বা আসলেই আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো, যেটা মানে নাহিদ ইসলাম ঠিক ওইভাবে বলেননি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি সেটার দিকে ইঙ্গিত করছেন যে তার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরতে হবে। এইসবের দিকে যাচ্ছে না তারা। নাহিদ ইসলাম না বললেও সাবেক চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম তিনি তো প্রকাশ্যে বলে ফেলেছেন যে তিনি আসতে পারেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, তবে সেই মালাটি হবে ম্যানিলা রোপের, মানে বিমানবন্দরেই তার ফাঁসি কার্যকর করা হবে। এই ব্যক্তি আবার ছিলেন চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের। হ্যাঁ, তো কিভাবে চিফ প্রসিকিউটর ছিলেন সেটা তার কথা শুনেই বোঝা যায়, এবং এটা সবসময় বোঝা গেছে যে তাজুল ইসলামকে এই আদালতের চিফ প্রসিকিউটর বানানোই হয়েছিল জামাতের যে প্রতিশোধ শেখ হাসিনার উপর নেওয়ার ইচ্ছা, সেই প্রতিশোধ ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য। এবং তিনি এখন আর চিফ প্রসিকিউটর নেই, কিন্তু তারপরে তিনি এসব কথা বলে বেড়াচ্ছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, সেই মালা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। তো এইসব কথা তো দায়িত্বশীল ব্যক্তিরা বলে না, এবং তিনি এখন দায়িত্বশীল ব্যক্তি না, তিনি মানে সবকিছুর বাইরে। এখন তিনি একজন আইনজীবী, এখন আইনজীবী হিসেবে তিনি আবল তাবল অনেক কথাই বলতে পারেন। কাছে কিন্তু এই কথাগুলো আমলে নিয়ে মানে মানে কেউ আমলে নিবে বলে আমার মনে হয় না। এবং বিএনপির মন্ত্রীরা যেটা বলছেন, এবং সেটা তারা মোটামুটি যেটা বলার কথা সেটাই বলছেন। তারা কিন্তু বলতে পারেন না যে হ্যাঁ, শেখ হাসিনা আসলে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে তার জন্য গুলশান একটা বাসা ঠিক করে দেবো, এই কথা তিনি বলতে পারেন না, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এখন বিচার কার্য যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা সারা বিশ্ব জানে এটা একটা মানে বিচার কার্য ঠিক হয়নি, এটাকে মানে কি বলবো, সুবিচার সেখানে হয়নি। সেটা এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা হাসিনার প্রবল সমালোচক ছিল, তারাও বলেছে যে এখানে সুবিচার হয়নি। কাজেই আপিল একটা হতেই হবে, এবং
আম, কে বলেছেন এটা, যে তিনি অনেক যত খুশি বিদেশি নাম করা আইনজীবী নিয়ে আসুক, হ্যাঁ, মিস্টার এবং ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা। হ্যাঁ, যে নিয়ে আসুক, এবং সেটা মানে আদালতেই সবকিছু নিষ্পত্তি হবে। ভালো কথা। এখন বাংলাদেশে বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা করার অনুমতি আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি বার কাউন্সিল সেটা অ্যালাউ করে না। কাজে বিদেশি আইনজীবী হয়তো পরামর্শক হিসেবে থাকতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আদালতের দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ পাবে না। তো যাই হোক, এটা একটা কথার কথা যে যত বড় আইনজীবী দেশ বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা আদালতে এটা নিষ্পত্তি করব। তো মানে এটা একটা ভালো কথা যে আদালতে এটা নিষ্পত্তি হতে হবে। কিন্তু আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে, পেছনে, আড়ালে যে একটা সমঝোতা হবে না, সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফরমালি যে বক্তব্য দিয়েছেন, সংসদে কথা বলা মানেই তো এটা আমরা ফরমাল বক্তব্য ধরে নেবো এক্স্যাক্টলি। বা সরকারের বক্তব্য। তো আহ তিনি আটক হবেন এটা তো আমরা সবাই জানি। তিনি ফাঁসি হুম, দণ্ডপ্রাপ্ত আসামি, এবং শেখ হাসিনাও তো নিশ্চয়ই বলেননি যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জামিন দিয়ে দিবেন, এমন হুম। কথাও তিনি বলেননি। তিনি বলেছেন মামলা ফেস করবেন, বিচারের মুখোমুখি হবেন। কিন্তু এই কথাগুলো কেন বারবার বলা হচ্ছে? এগুলো কি এক ধরনের হুমকি দেওয়া, মানে মনে করিয়ে দেওয়া, ভয় জাগিয়ে দেওয়া যে তুমি এসো না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের কথা বা ট্রাভেল পাসের কথা কিন্তু কেউ বলছে না, উচ্চারণ করেনি। হ্যাঁ, তিনি আসুন, হুম। আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। এই বিষয়গুলো কি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে, নাকি শেখ হাসিনা কিভাবে আসবে না আসবে এটি তার বিষয়? যদি তার বিষয় হয়ে থাকে, তাহলে সেটিও বা কেমন করে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। না, এখন ট্রাভেল পাসের বিষয়গুলো হচ্ছে কি বলবো, মানে ফর্মালিটি। উনার আশা, হুম, সেজন্য আমি বলছি যে মানে পর্দার আড়ালে একটা কিছু আলোচনা হতেই হবে, এবং সেই আলোচনায় থাকবে যে তিনি কিভাবে ইমিগ্রেশন পার হবেন, তিনি কি ইমিগ্রেশন আদৌ পার হবেন কিনা। মানে বিমানের মানে হুম, বের হুম, হওয়ার সাথে সাথে গেট থেকে পুলিশ ধরে নিয়ে তাকে জেলে নিয়ে গেলে তো আর ইমিগ্রেশন হয়তো পার হবে না, হতে হবে না। কিন্তু একটা মানে আসামি হলেও, আসামিও কি কোনো ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ না করেই বের হতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, পুলিশ কি নিয়ে যেতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, সেটাও আমি জানি না। কিন্তু বাংলাদেশে তো সব মানে কত কিছু ঘটে, বাংলাদেশে তো সবকিছু আর আইন আইন রীতি নীতি অনুযায়ী হয় না। যখন যেটা প্রয়োজন সেভাবেই ঘটে। কাজেই এখানে এখানে আমার মনে হয় যে ট্রাভেল পাসের বিষয়টা অতটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে সরকার বা শেখ হাসিনার বিমানকে ঢাকায় অবতরণ করতে দেবে কি দেবে না। যদি না দেয় হ্যাঁ, তাহলে তাহলে উনি লোকে যে বিমানে আসবেন, ওনার কাছে তো কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। হুম, ওনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, সেগুলো তো সব সিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে হুম। ডক্টর ইউনূস সরকারের সময়। তাহলে উনি যে ভারত থেকে বাংলাদেশে আসবে, ভারত থেকেও তো একটা কাগজ দরকার, একটা ফর্মাল ডকুমেন্টস দরকার। সেটি কোন প্রক্রিয়া হ্যাঁ। আসবে? তিনি কোন বিমানে উঠবেন? পার্সোনাল বিমানে, না, মানে তার কারোর কোনো পার্সোনাল? পার্সোনাল বিমান নেই। কিন্তু আমি যেটা সেটাই হবে, বলছি। তারা একটা বিমান চার্টার করতে পারে। আচ্ছা। একটা বিমান চার্টার করতে হবে। আমার মনে হয় না তারা কোনো এয়ার ইন্ডিয়ার কোনো নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন আর মানে 100 যাত্রীর সাথে। আমার মনে হয় তারা চার্টার্ড বিমানে আসবেন, এবং তাদের এই চার্টার্ড বিমান আহ, ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে। যে কার কাগজ, ভারত সরকার নিজেও একটা হুম, ছাড়পত্র দিতে দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন মানে মানে শেখ হাসিনার কোনো পাসপোর্ট না থাকলেও, কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। কারণ উদ্দেশ্য হবে যে তাকে প্লেনে করে নিয়ে ঢাকায় নামা। কিন্তু ওই প্লেনটাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি নাও দিতে পারে। তখন হুম, কিন্তু হুম, ওই হুম, প্লেন আর আকাশে মানে ঢুকতে পারবে না, কারণ অনুমতি না পেলে চার্টার্ড বিমান হলেও সে ঢুকতে পারবে না, এটা হুম, ইম্পসিবল। হুম। কিন্তু তখন প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশ সরকার চায় না যে শেখ হাসিনার মতো আসামিকে তারা গ্রেফতার করে আদালতে মুখোমুখি করবে, ফাঁসির মুখোমুখি করবে? দণ্ডপ্রাপ্ত আসামি, তার দণ্ড কার্যকরের কোনো মানে বাধ্যবাধকতা নেই বাংলাদেশ সরকারের। তো সেই প্রশ্ন তখন বাংলাদেশ সরকারকে ফেস করতে হবে। তো এতদিন ধরে যে সবাই বলছে যে আমরা চাই শেখ হাসিনার বিচার এই মাটিতে হবে, এবং তাকে মানে শাস্তি পেতে হবে, তাহলে এত সব কথাবার্তার মানে কি? কাজে আমার হুম, মনে হুম। হয় যে এই সবকিছু একটা আলোচনার মধ্যে হতে হবে, একেবারে সমঝোতা মিনিমাম কোনো আলোচনা ছাড়া চলে আসবেন, এটা আমার মনে হয় না। এবং এই আলোচনার বিষয়টা আমরা জানবো না, কারণ এটা জনসমক্ষে হবে না, এটা পর্দার আড়ালে হবে, এবং হয়তো দুই পক্ষই এটা ডিনাই করবে। দুই পক্ষ অলরেডি বলছে যে না, আমরা এই মানে পর্দার আড়ালে কোনো
নেগোসিয়েশন হুম হচ্ছে হুম না, হুম হতেই পারে না। কিন্তু আমার মনে হুম। হয় যে এটা ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন বা আসার চেষ্টা করবেন, আমার সেটা মনে হয় না। কিছু একটা হতে হবে। এবং আপনি সে- আপনি আপনি এই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার জাসপালের কথা বলছিলেন, তিনি যে উত্তরটা দিয়েছেন এটা খুব অড। আমার কাছে মনে হলো যে সাংবাদিক প্রশ্ন করেছেন এই শেখ হাসিনার ফিরে যাওয়ার কথা নিয়ে, কিন্তু তিনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা মনে হচ্ছে ওই যে প্রত্যর্পণ চুক্তির অধীনে হ্যাঁ হ্যাঁ তাকে হ্যাঁ ফেরত, ওটা ভিন্ন জিনিস। কারণ হুম শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির অধীনে ফিরছেন না, তিনি স্বেচ্ছায় ফিরছেন, নিজ রাইট। ইচ্ছায়। আর প্রত্যর্পণ চুক্তির বিষয়ে মানে বাংলাদেশ সরকার চিঠি লিখলেও ওই প্রত্যর্পণ চুক্তির অধীনে যেই প্রক্রিয়ার কথা বলা আছে, যেই আনুষ্ঠানিকতার কথা বলা আছে, যে ধরনের ডকুমেন্টস সাপ্লাই করতে হবে, যে ধরনের সাক্ষী মানে প্রমাণ সাপ্লাই করতে হবে, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার করেনি। কাজেই প্রত্যর্পণ হুম। চুক্তি অনুযায়ী যে আদৌ কিছু হবে, এটা কোনো মানে কোনো সম্ভাবনাই নেই। তো জসওয়াল এখন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন সংবাদ সম্মেলন হয়, তখন এগুলো হচ্ছে একেবারে তথ্যবিহীন সম্মেলন। এরা মিনিমাম তথ্য সরবরাহ করে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবে জবাব দিবে এখানে কোনো মানে কোনো রিপোর্টেবল কোনো ইনফরমেশনই নাই। আরেকটা বিষয় হতে পারে কিনা যে প্রত্যক্ষ চুক্তি নিয়ে তারা আসলে কিছু ভাবছেই না, যেহেতু তিনি ওখানে বন্দী নন, তিনি হুম। তো অন্যভাবে আছেন, অন্য স্ট্যাটাসে আছেন, বা তাকে তো বন্দী হিসেবে ধরে রাখা হয়নি, তাই না? তো সেই জায়গায় তো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না, এটা বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। আমার আরেকটি জিজ্ঞাসা যে রয়টার্সের রয়টার্সের যে সাক্ষাৎকারটি, সেটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। আম, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে আসলে ফেক কোনো ইন্টারভিউ প্রকাশ করার কি কোনো সুযোগ আছে? মানে আপনি তো দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, এখান থেকে বিভিন্ন দলের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এরকম একাধিক ব্যক্তি এই ধরনের কথা এরকম ছড়াচ্ছে, আপনার কি মনে হয় এটা স্রেফ গুজব নাকি কোনো ভিত্তি থাকতে পারে? না, আমার মনে হয় যে রয়টার্স যদি একটা ইন্টারভিউ করে এবং তারা যদি বলে যে শেখ হাসিনার সাথে আমাদের 1 ঘন্টা টেলিফোনে কথা হয়েছে, এটা মানে সারা বিশ্বের নিউজ রুমগুলো বিশ্বাস করবে। কারণ রয়টার্স, এপি, এফপি এই 3টা সংবাদ সংস্থার মানে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আছে। নাম্বার ওয়ান রয়টার্স। রয়টার্স হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা আন্তর্জাতিক পরিসরে। নাম্বার টু অ্যাসোসিয়েটেড প্রেস, তারপরে আসে এএফপি। কাজেই রয়টার্স যেটা বলছে সেটা কেউ অবিশ্বাস করবে, এটার কোনো মানে কোনো কোনো স্কোপ নেই। মানে আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে না, আপনি দেখুন এই এই খবর ছাপা হওয়ার পর কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো, সেটা কিন্তু তারা দিত না তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে। তারা হুম মানে হুম ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? হয়তো একটা সাংবাদিক যদি ওই করিডোরে একটা মন্ত্রীকে জিজ্ঞেস করে যে হ্যাঁ শেখ হাসিনা এই কথা বলেছেন, আপনার কি মন্তব্য, সে একটা মন্তব্য করতে পারে। কিন্তু সংসদে স্টেটমেন্ট দেওয়া, যেটা আপনি আপনি বলেছেন, যেটা একটা ফর্মাল স্টেটমেন্ট, কেউ তাকে এবং এই ফর্মাল স্টেটমেন্টটা তারা দিত না যদি তারা মনে করতো যে রয়টার্সের রিপোর্টটা বিশ্বাসযোগ্য না। অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য, অবশ্যই তারা তাকে তার সাথে কথা বলেছে বলেই এই রিপোর্টটা করেছে, এবং এই সব কথা বলেছে বলেই তারা রিপোর্টটা সেইভাবে লিখেছে। কাজে এটা অবিশ্বাস করার কোনো কোনো রাস্তা আমি দেখছি না। আর যারা বলছে এটা ভুয়া, এটা এই এটা সেই, আম, তারা না জেনে বলছে এই কথাগুলা। শুধু কি না জানা, নাকি তাদের মধ্যেও এক ধরনের ভয় কাজ করছে, বা আওয়ামী লীগের অনুসারী যারা আছে তাদেরকেও এক ধরনের মানে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড করার একটা চেষ্টা, এরকম কোনো বিষয় থাকতে পারে কিনা? না না, অবশ্যই এখানে একটা রাজনৈতিক খেলা আছে। তারা একটা গোষ্ঠী যতই বলে যে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তারা আসলে চায় না শেখ হাসিনা দেশে ফিরুক। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে তাদের যে কথা যে আওয়ামী লীগ মানে ইতিহাস হয়ে গেছে, ওই হাসনাত আবদুল্লাহ দাপট দু বাড়ি হাজার আছে। চব্বিশ সালে যে কথা বলেছিলেন যে হুম, আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, কিন্তু আসলে তো আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড হয়নি। এবং হয়নি সেটা প্রমাণ তারাই, কারণ তারাই মানে উঠতে বসতে আওয়ামী লীগ নিয়েই কথা বলেন, শেখ হাসিনা নিয়েই কথা বলেন, কটূক্তি করেন, কিন্তু কথা তো বলেন। মানে মনে হচ্ছে আওয়ামী লীগ তাদের মাথার ভিতরে জেকে বসে আছে। কাজেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড এটা যারা বলেছে তখন 2 বছর আগে বা 2024 সালের পরের দিকে, মানে আহ, মানে বোঝা যাচ্ছে যে তারা জিনিসটাকে ঠিকমতো রিড করতে পারেনি। মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা রিড করতে পারেনি। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়,
জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই তারা বলার চেষ্টা করছে যেভাবে হোক এটাকে মানে আন্ডারমাইন করতে, এই হোল জিনিসটাকে আন্ডারমাইন করতে, যে এগুলা এটা হচ্ছে না, এটা একটা স্টান্টবাজি। এখন মানে হাসিনা স্টান্টবাজি বলা এক জিনিস, আর রয়টার্স মিথ্যা কথা বলেছে, রয়টার্স একটা ভুয়া স্টোরি দিয়েছে, সেটা আরেকটা জিনিস। হ্যাঁ, আপনি হাসিনাকে স্টানবাজি, স্টানবাজ, মিথ্যুক নানা এক জিনিস বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সে একটা রাজনীতিবিদ, এই ধরনের কথা একটা রাজনীতিবিদের বিরুদ্ধে বলা যায়। কিন্তু যেই সংবাদ সংস্থা সারা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ সংস্থা, তারা এইভাবে এরকম একটা স্টোরি করবে যেটা নাকি ভুয়া, এটা আমার কাছে, এটাই আমার কাছে সবচেয়ে ভুয়া কথা মনে হয়। আহ, আপনি বলছিলেন যে এখন শেখ হাসিনা ফিরে এলেও এক ধরনের বিপর্যয়, আহ না এলেও বিপর্যয়, মানে এটা কি সরকারের জন্য নাকি আওয়ামী বিরোধী যারা রাজনীতি করছে তাদের জন্য? মানে যদি না, মানে ফিরে আসার পর ফাঁসি দিলেও বিপর্যয়, না দিলেও বিপর্যয়, বিষয়টি বোধহয় এইভাবে বলছিলেন, তাদের জন্য সরকার নাকি সরকারের সহযোগী যারা? সবাই মানে সরকার তো একা না, এখানে তো বিএনপি, জামাত, এনসিপি, তারা তো একটা এক হুম, হুম। কাট্টা আর কি। তারা নিজেরাই বলে যে তারা হচ্ছে জুলাই শক্তি, এবং তারা ঐক্যবদ্ধ থাকবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কাজে এটা তাদের কথাতেই তারা এক কাট্টা, মানে একসাথে আছে। সো এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করবে। কারণ যত মানে শেখ হাসিনা জেলে থাকা মানে যে আওয়ামী লীগ, তারা মানে ওই কার্যক্রম নিষেধাজ্ঞা নিষেধ থাকলেও তারা ভেতরে ভেতরে রিঅর্গানাইজ করার একটা মনোবল পাবে। এখন তো তাদের মনোবল নেই, সেই মনোবলটা তারা পাবে যদি শেখ হাসিনা দেশে ফিরে জেলে যায়। আর যদি ফাঁসি হয় তাহলে বিষয়টা আরো জটিল হয়ে পড়বে সরকারের জন্য। কারণ ফাঁসি হতে হতে তার বয়স ৮০ হয়ে যাবে। তো একজন ৮০ বছর বয়স্ক আহ, নারীকে আপনি ফাঁসি দিবেন, এটা আপনি আন্তর্জাতিক মহলে, বিশেষ করে তাদের যে মানে নতুন যে দোস্ত আছে পশ্চিমা বিশ্বে, তাদের সামনে আপনি মুখ দেখাবেন কি করে? কারণ আর যাই হোক না হোক, আম, এটা এটা হজম করা, বিশেষ করে জাতিসংঘ বলুন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলুন, তাদের জন্য এটা হজম করা হবে খুবই কঠিন। কারণ তারা কোনো মৃত্যুদণ্ডই সমর্থন করে না। আর রাজনৈতিক একজন নেতা যার বিরুদ্ধে যতই আপনি মানবতা বিরোধী অপরাধের চার্জ আনুন বা তাকে দোষী সাব্যস্ত করুন, তারপরেও আম, যেখানে আপনার জাতিসংঘ নিজেই নিজেকে সম্পৃক্ত করেছে তাদের সেই রিপোর্টের মাধ্যমে, সেখানে জাতিসংঘের উপরেও একটা চাপ আসবে যে তুমি কি দায়িত্ব এড়াতে পারো এই এই কাজের জন্য। কারণ ফাঁসি দেওয়া কিন্তু একটা ভিন্ন মাত্রার কাজ হয়ে যাবে। এটা জাস্ট হুম, একজনের বিরুদ্ধে মামলা করা, তাকে জেল দেওয়া, এটার এটার এটা এটা না, এটা অনেক অনেক বাইরে চলে যাবে জিনিসটা। যে কারণে ওই আপনার 2012, 13, 14 সালে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু প্রচন্ড সমালোচনার মুখে ছিল পশ্চিমা বিশ্বে। কারণ তারা মনে করছিল যে ফাঁসি দেওয়া বিচার হুম। কার্যকর একটা জিনিস, তোমাদের দেশে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য তোমরা এত বছর পরে হলেও মানে বিচার কাজ করছো, সেটা তারা মানে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু যখন ফাঁসি হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগ প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। এবং বিশেষ করে যখন আদালতের কার্যক্রমটাকে আন্তর্জাতিক মানের হয়নি বলে তারা মনে করছে। আর এই আদালতের কার্যক্রম আন্তর্জাতিক কি মানে অভ্যন্তরীণ মানদণ্ড এটা পূরণ করতে পারেনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেভাবে শেখ হাসিনার মামলা পরিচালনা করেছে। মানে একেবারে এক 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 পেশে একটা বিচার। কাজেই এটা মানে সরকারের জন্য অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। হ্যাঁ, সে আন্তর্জাতিক পুঁজি, সমীকরণের ব্যাপারটা তো অনেক অন্য কিছু হতে পারে, দেখা হ্যাঁ, যাচ্ছে জামিনে বেরিয়েও আসতে পারে, বেকসুর খালাসও হতে পারে, অনেক মানে কিছু সবকিছু সম্ভব। অনেক কিছু হতে পারে। বাংলাদেশে তো সরকার পাল্টালে সবকিছুই পাল্টে যায়, আমরা তো দেখলামই 2024 সালে এই সরকার যে পাল্টালে তো মাঝামাঝি বেরিয়ে গেছে। সব সব আদালতের সব রায় আবার আদালত নিজেই উল্টে দিল। এটা খালেদা জিয়ার ব্যাপারে দিল, তারেক রহমানের ব্যাপারে দিল, ইউনূসের ব্যাপারে দিল, সবার ব্যাপারে দিল, যারাই তখন ক্ষমতায় তাদের ব্যাপারে দিল। এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার বেরিয়ে এখন তিনি সংসদ সদস্য। সেটাও হয়, মানে বাংলাদেশে সবই সম্ভব। কাজে কোনো কিছু নাকচ করে দেওয়া ঠিক না আগে। আপনি বলছেন যে শেখ হাসিনাকে ফিরতে হলে অবশ্যই পর্দার আড়ালে কিছু চলছে, আমাদের এটা ধরে নিতে হবে। আহ
এটা কি শুধু অভ্যন্তরীণ পর্যায়ে বিএনপি, আওয়ামী লীগ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোও ইনভলভ হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি দেখেন, এমনকি যখন দুই দলের মধ্যে সম্পর্ক এত খারাপ না, বর্তমানে যত খারাপ, হুম হুম তখনও কিন্তু তাদের আলোচনার জন্য বিদেশি মধ্যস্থতার প্রয়োজন হয়। হুম হুম আমরা হুম। দেখেছি অতীতে জাতিসংঘের, কমনওয়েলথের সব তার নির্বাহী স্টিফেন থেকে শুরু করে অনেকে এসেছেন। অনেকে এসেছেন। তারাঙ্ক বলে আরেকজন এসেছিলেন একবার। হুম 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 হুম। সোনারগাঁ হোটেলে সুইমিং পুলে তার তার ছবি সুইমিং করছেন, সেই ছবি পত্রিকা ছাপা হয়েছে। কাজেই এই দুইটা দল কেন জানি একে অপরের সাথে নিজেদের উদ্যোগে, নিজেদের মানে নিজেদের আয়োজনে কথা বলতে পারে না। এটা একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা বড় বিপর্যয়, যে দুই প্রধান দল একে অপরের সাথে কথা বলতে পারে না, তাদের বিদেশি মধ্যস্থতা লাগে। তো এটা হচ্ছে নর্মাল সময়। আর এই সময়টা একটা টোটালি অ্যাবনর্মাল সময়। তাই অ্যাবনর্মাল সময় তো তাদের বিদেশি মধ্যস্থতা ছাড়া মুখ দেখা দেখি মানে এটা এটা ইম্পসিবল। কারণ আওয়ামী লীগের যারা দেশে আছেন নেতা, তারা সব জেলে, আর যারা জেলে নাই তারা বিদেশে। তো কে কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে? কাজে আমার মনে হয় এখানে মানে আলোচনা হতে হলে একটা বিদেশি, বাইরের একটা মধ্যস্থতাকারী অবশ্যই লাগবে। মধ্যস্থতাকারী মধ্যস্থতাকারী ছাড়া কথা বলবে একে অপরের সাথে, এটা আমার মনে হয় না। এবং এখানে সেটা কি ভারত হতে পারে, যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভব? না যুক্তরাষ্ট্র এই হতে পারে, ভারতও হতে পারে। যেহেতু ভারত, হাসিনা ভারতে আছে, ভারতের একটা স্বার্থ আছে, ভারত হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটা আলোচনা করতে পারে। যদি বিএনপি সরকার সরাসরি ভারতের সাথে শেখ হাসিনার বিষয়ে আলাপ করতে না চায়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই আলাপটা হতে পারে। চীনের মাধ্যমে এই আলাপটা হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র চীন এই দুইটা দুইটা দেশই এই বিএনপি সরকারের ঘনিষ্ঠ এখন। আম, আগেও ছিল, যুক্তরাষ্ট্র অত না, কিন্তু চীন তো শেখ হাসিনার সময়ও খুব ঘনিষ্ঠ ছিল বাংলাদেশের সাথে। কাজেই ভারত যুক্তরাষ্ট্র দুজনে এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। এখন সবই হচ্ছে যে বাংলাদেশ সরকারের ইচ্ছাটা কি, তারা কি চায় বা তারা কি করতে পারবে, কতটুকু তারা হজম করতে পারবে, কতটুকু তারা গ্রহণ করতে পারবে, মেনে নিতে পারবে, এটা তাদের সিদ্ধান্ত হবে। যে হাসিনা যেরকম সিদ্ধান্ত যে আমি ফিরবো কি ফিরবো না, যেটা জয়সওয়াল কালকের প্রেস ব্রিফিং এ বলেছেন যে সিদ্ধান্তটা হাসিনার, কিন্তু তাকে মানে তার বিমান ঢুকতে দেওয়া হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্তটা স্বাধীনভাবে নেবেন, নাকি বিদেশি কোনো শক্তির চাপে নেবেন, সেটা আমি জানি না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় বাংলাদেশের চেয়ে স্বাধীন দেশ আর দুনিয়ায় নাই, সব সিদ্ধান্তই সে স্বাধীনভাবে নেয়, তাহলে স্বাধীনভাবে নেবে। এখন এটা কি, কিন্তু কালকের যেই মানে স্টেটমেন্ট, সেটা মনে হয় দেখে মনে হলো যে তারা ধরেই নিয়েছে যে উনি ফিরবেন। সেজন্য এই ফিল্ডে কি করা হবে, তাকে যে গ্রেফতার করা হবে, সেই কথাটা বলছেন। এখন এটা কি তাকে ভয়, আপনি যেটা প্রশ্ন করছিলেন যে হুম। এটা কি তাকে ভয় দেখানোর জন্য, আমার মনে হয় না। এটা দেখে শুনে তিনি ভয় পাবেন, কারণ তিনি তো বলেই দিয়েছেন যে আমি ফিরলে আমাকে গ্রেফতার, এই তিনি রয়টার্সের ভয় পাবেন সাক্ষাৎ। না, কিন্তু সরকার চেষ্টা করছে কিনা বা সরকারের অনুসারীরা সেই চেষ্টাটি করছে কিনা, যে আগে থেকেই বলা তুমি কিন্তু এলে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হবে, এটা তো জানা কথা। হ্যাঁ, এটা তিনি তো সবাই জানে। আনোয়ারুজ্জামান চৌধুরী, মানে আপনারা তো খুব বড়সড় ঘোষণা দিচ্ছেন, আপনারা নাকি বিমান ভাড়া করে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরবেন, এসব ঘোষণা দিচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে আপনারা এই যে দলে বলে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির বিষয়ে কি আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে নির্দেশনা এসেছে, নাকি আপনারাই এই উৎসাহিত হয়ে এটা করছেন? পৃথিবীর দেশে দেখেন, দেশে আমি এই আমি প্রস্তুতির কথা কি কিছু জানেন কিনা? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই যে মাননীয় নেত্রীর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। উনি যেহেতু উনি বলেছেন যে উনি ডিসেম্বরে যাবেন, তার মানে উনি যাবেন। এইটা এটা এটা 100% এটা সত্য ঘটনা। আর আমরা যারা উনার কর্মী, দলের কর্মী, আমাদের আর কিছু বলার নির্দেশনার কোনো অপেক্ষা আছে বলে বা নির্দেশনা নেওয়া, জিজ্ঞাসা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। উনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীকে নিয়ে আমরা যাব। আমরা সেই নির্দেশনা, ওনার যে বক্তব্য, এটাকে ফলো করেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এবং এবং এই প্রস্তুতি মানে আমাদের সমস্ত দিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশের, আমি স্পেশালি সিলেটের মেয়র ছিলাম, আপনি জানেন। আমি লন্ডন, সিলেট, আমি আমার অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের সহযোদ্ধারা আছেন সবার সাথে আমরা কথা বলছি, আমাদের সেন্ট্রাল নেতারা কথা বলছেন, এখানে আমাদের জাতীয় অনেক নেতৃবৃন্দ আছেন,
আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাদুর রহমান ফারুক, আমাদের যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমারা বেগম আঞ্জু, সাধারণ সম্পাদক শাহিনা আখতার এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু সহ আমাদের আরো অনেকগুলা সহযোগী সংগঠন, সবার সাথেই কথা হচ্ছে। এবং আমাদের যারা লন্ডনের বাইরে যারা আছেন, আমাদের প্রত্যেকটি শাখা সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, যার যার অবস্থান নিয়ে কথা বলছে। আমরা এখান থেকে লন্ডন থেকেই, মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার্ড প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে। আমাদের যারা নেতাকর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি, তার মানে 220 সিটা, মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন। তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং নেত্রীর আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন নামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। এবং আমাদের অনেক নেতাকর্মী, আমি গতকালকে আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমাদের সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, আমাদের সিলেটের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এমপি সিলেট 3 আসনের, তারা দুজনই আমাকে বলেছেন তারা আগেই চলে যাবেন। তারা চান যে তারা নেত্রীকে সেখানে রিসিভ করতে। আমাদের ছাত্রলীগের অনেক, যুবলীগের অনেক নেতৃবৃন্দ তারা দেশেই চলে গিয়েছেন, অনেকেই কিন্তু দেশে চলে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ এবং আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সাথে কথা হয়েছে। ওনারা সবাই, মানে আমাদের জাজ আজাদুর রহমান আজাদ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি বিধান কুমার সাহা, তারাও প্রস্তুতি নিচ্ছেন। এখানে অনেকেই আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাই একসাথে, কেউ আবার আগেও চলে যাচ্ছেন যে নেত্রীকে তারা সেখানে রিসিভ করবেন। এবং আমি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাথে কথা হয়েছে। ওনারাও ইউরোপ থেকে, আমরা 10টি খালি ইংল্যান্ড থেকে নিয়ে যাচ্ছি, নবনীতা চৌধুরী এবং আমাদের সিদ্দিক ভাই, আব্দুল সামাদ ভাই, আমাদের স্টেট আওয়ামী লীগের, মানে ইউনাইটেড স্টেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, তারাও, এবং যুবলীগের মিজানুর রহমান চৌধুরী, তারপরে শেবুল সভাপতি, তারাও প্রস্তুতি নিচ্ছে আমেরিকার থেকে। এবং ইউরোপের আপনি জানেন প্রায় 30টি কমিটি আছে আওয়ামী লীগের। তো তারা আমাকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত তারাও প্রায় 10-12টা চেষ্টা করবেন, 10টা বিমান যাতে তারা নিয়ে যেতে পারেন। এবং দেশ থেকে আমাদের যারা নেতাকর্মীরা আছেন তাদের টিকেটের টাকা তারাই দিবেন। যেমন আমার নির্বাচনের সময় আমি বলি যে অনেকেই কিন্তু প্রবাস থেকে গিয়েছিলেন সিলেটে। তো এখন যে এখানে 1 কোটি গুণ বেশি স্পিড, যে নেত্রী দেশে যাবেন, নেত্রী বলেছেন যে অনেকেই হয়তো এই কথাটা কিভাবে নিবেন জানি না, যে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো আমি এই কারণেই বললাম যে আমার নির্বাচনে কিন্তু 1200-র মতো নেতাকর্মী গিয়েছিল। তো এখন আপনি বুঝেন যে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি বলেছেন আমি নেতাকর্মীদেরকে নিয়ে দেশে, আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে যাব। তার মানে উনি যাবেন, মানে যাবেন উনি। আমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি যেটা বলেন এটা করেন। 10টা বিমান, এক একটা বিমানে 220টা করে আসন, তার মানে প্রায় 2200 জন আপনারা শুধু লন্ডন থেকে যাবেন, সেটা আপনারা ঠিক করেছেন এবং আপনারা নেত্রী যাওয়ার আগে যাবেন বলছেন। মানে আপনারা কোনো তারিখ পেয়েছেন শেখ হাসিনা কবে যাচ্ছেন? শুনেন, আমি আপনাকে এই কথা বলতে চাই, আমরা শুধু লন্ডন থেকে না, সমস্ত ইউকের সমস্ত, আপনারা জানেন প্রায় 60টি জায়গায় আমাদের কমিটি আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় 60টি কমিটি আছে, যুবলীগের আছে, ছাত্রলীগের আছে, সব জায়গা থেকে আমাদের নেতা কর্মীরা। এবং এই সময়টায় আপনি জানেন হয়তো যে প্রায় লাখখানেক লোক ইউরোপ থেকে এসেছেন এখানে, ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে আছেন। এটা বিশাল জনগোষ্ঠী এবং এখানে আমাদের দলের সাপোর্টার, তারাও আমাদের সাথে কথা বলছেন, তারা সবাই কিন্তু যেতে চান। তো আমি আপনাকে বলতে চাই 10টি বিমানের নিচে একটি হবে না ইংল্যান্ড থেকে, এটা আমি আপনাকে হেল্প করে বলতে পারি। আমরা আগামী দিনে অলরেডি আমাদের এজেন্ট কনফার্ম করার পরে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে যে আমাদের এই বিমানগুলোর কিভাবে কি হবে। আমরা কাতার, ইমিরেটস এবং
এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, 4টি এয়ারলাইন্সের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে যাতে সবকিছু ইয়ে করে। আপনার চার্টার প্লেনে তো আপনারা জানেন অনেক তাদের অনেক রিকোয়ারমেন্টস আছে, এগুলো আমরা ফুলফিল করে আমাদের এজেন্ট ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজিং দিস। তো আমি পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো বিষয়টা। কিন্তু ধরেন শেখ হাসিনাকেই তো ১/১১ সরকারের সময়, আপনার তো খুব ভালো করে মনে থাকবে, ১/১১ সরকারের সময় তো শেখ হাসিনাকে লন্ডন বিমানবন্দর থেকে একবার ফেরত আসতে হলো। ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিল না, তিনি দেশে ফিরতে পারলেন না। পরে অবশ্য তিনি ফিরলেন শেষ পর্যন্ত ২০০৭ সালের ৭ই মে। মানে তার এক রকমের দেশে ফেরার বিষয়ে তার যে দৃঢ় প্রতিজ্ঞা, এক রকমের জেদাজেদি, এর ফলে এবং দেশের ভেতরে জনগণের চাপ, ১/১১ সরকার হার মানলো। আপনাদের এই বিমানগুলো যে বাংলাদেশ সরকার ঢুকতে দেবে, যেতে দেবে, সেটা আপনারা ভাবছেন কেন? আর আপনাদের একটা বিরাট অংশ তো আপনারা আসলে প্রবাসী, এবং বাংলাদেশে যেমন আপনারা অনেকেই নাগরিক, অনেকে নাগরিক নন হয়তো, কিন্তু এইখানে তো আপনাদের একেবারে নিরাপদ একটা আবাসস্থল আছে, মানে প্রবাসে দীর্ঘ জীবন আছে। এসবের মধ্যে এই ঝুঁকি নিয়ে আপনারা যাবেন স্থির করলেন কেন? আচ্ছা, আপনাকে প্রথম কথা বলতে চাই যে 111-এর কথা আপনি বলেছেন যে 111-এ মাননীয় নেত্রী যখন হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন, ব্রিটিশ এয়ারওয়েজ উনাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এটা ছিল তৎকালীন সময় ডিজিফাই থেকে তারা এটা বন্ধ করে দিয়েছিল, এবং যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজকে তারা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি কিন্তু নেত্রীর পিছনে দাঁড়িয়েছিলাম। উনি সেদিন বলেছিলেন তারা যতই আমাকে আটকানোর চেষ্টা করুক, একজন ব্রিটিশ এমপি উনার সাথে ছিলেন, তো আমাদের দলীয় নেতা কর্মী ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপাও ছিলেন, ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, আমরা অনেকেই দলীয় নেতা কর্মী আমরা সেদিন এখানে উপস্থিত ছিলাম। পরবর্তী উনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, আমি বাংলাদেশে যাব, এবং উনি কিন্তু গিয়েছেন, এটা তো সত্য, উনি গিয়েছেন। এবং উনি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় নেমে উনি বলেছেন যে আমি এসেছি। পরবর্তী সময় সমস্ত ইতিহাস, উনাকে গ্রেপ্তার করা হলো, উনাকে 11 মাস জেলে রাখা হলো। তারপরে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, যারা সেদিন ডিজিএফআই এর দায়িত্ব ছিল, তাদের যারা প্রভুরা, তারা সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে, বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিকামী মানুষের কাছে, নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে, গণতন্ত্রমনা মানুষের কাছে তারা পরাজিত হয়ে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এবং এই নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছিল। এটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। পরবর্তী সমস্ত ইতিহাস, যারা ষড়যন্ত্রকারী, যারা দেশ বিরোধী, যারা বাংলাদেশ 1971 সালে চায় নাই, যারা তাদের প্রভু, এই যে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যেভাবে জোর করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে এয়ারফোর্সের প্লেন দিয়ে উনাকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে উইথ প্রটোকল। আজকে দেশের মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে 2024 সালের 5ই আগস্টে তথাকথিত এই যে আপনার স্টুডেন্ট মুভমেন্ট, এই যে কোটা বিরোধী আন্দোলন, এইটাকে সামনে দিয়ে কারা এটার পিছনে ছিল, কারা তাদের প্রভু, কারা ডলার এখানে ইনভেস্ট করেছিল এই দেশকে ধ্বংস করার জন্য। এদেশের উন্নতি, এদেশের অগ্রগতি, এদেশের স্থিতিশীলতা, এদেশের গণতন্ত্র, এদেশের মানবাধিকার যাতে ধ্বংস হয়, এবং এরা কিন্তু ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা কি দেখি? আপনারা কোনো তারিখ পেয়েছেন? আপনারা নেত্রীর কাছ থেকে আপনাদের কোনো তারিখ পেয়েছেন? মানে এই যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, কবে যাবেন, কিভাবে প্রস্তুতিটা নিচ্ছেন? হ্যাঁ, আমরা এখনো আপনাকে তারিখ আমরা পরবর্তী সময় আমরা জানাবো। উনি ডিসেম্বরে বলেছেন উই হ্যাভ টু ওয়েট আনটিল এন্ড। আমরা আরো সামনে তো এখন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা পাবো, আমরা সবকিছুই পাবো। অবশ্যই আপনারাও জানবেন, দেশবাসী। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি 5 বারের প্রধানমন্ত্রী, উনি রয়টার্সে ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখেছেন, বিশ্বের 140টি মিডিয়া কভার করেছে। সো উনি বাংলাদেশে যাবেন, উনার সাথে আমার মনে হয় 200টি ইন্টারন্যাশনাল মিডিয়া যাবে, 200টি
200-র মতো সবাই কিন্তু যোগাযোগ করছে। আমাদের যে আমাদের একজন সিনিয়র নেতা আছেন, আমি ওনার নাম বলতে চাই না, যিনি এটা নিয়ে কাজ করছেন, উনি উনি কিন্তু আমাকে জানালেন প্রায় 200-র অধিক যে নেত্রীর সাথে কারা যেতে চায়, ওরা লিস্ট মানে তারা যোগাযোগ করছেন যে উনি কিন্তু নেত্রীর সাথে ক্লোজলি কাজ করছেন এবং ওনার কাছে তারা জানতে চায়, তারা কিন্তু যাবে। আগে পিছনে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো এটা কভার করার জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। তো আমি বলতে চাই এটা কিন্তু একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। আমি আশা করি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কোটির উপরে লোক আসবে। এটা আমি কম বলছি, 18 কোটি মানুষের মধ্যে আরো বেশি, কিন্তু যেহেতু লোক সংকলন হবে না, সারা দেশ কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেকেই ধারণা উনাকে গেলে গ্রেপ্তার করবে, কোথায় রাখবে, কোন জেলে রাখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাখার মতো কোনো জেল এই মুহূর্তে বাংলাদেশে নাই। বাংলাদেশের বর্তমান সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, আমি বিশ্বাস করি দেশের মানুষের যে গণজোয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে, তারা এই সাহসী করতে পারবে না, তাদের এই শক্তি সামর্থ্য নেই। আমি এটা বিশ্বাস করি, দেশবাসীও বিশ্বাস করে, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ এটা বিশ্বাস করে। একটু অপেক্ষার পালা, উই হ্যাভ টু ওয়েট আনটিল ডিসেম্বর। শেষ প্রশ্ন করি আপনাকে, মানে 1-11-র কথাই যদি বলি, এমনকি 1971-এর কথাও যদি বলি, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা, তারা ব্যাপক পরিমাণ আসলে, বা এমনকি বাংলাদেশের পক্ষের যে মানুষ, তারা ব্যাপক জনমত গঠন করেছিলেন এবং সেখানে ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ রাজনীতিবিদরা ভূমিকা রেখেছিল। এই যে আপনি বলছিলেন 1-11-র সময় যখন এয়ারপোর্টে আটকা পড়লেন শেখ হাসিনা, তখনও তার সঙ্গে একজন ব্রিটিশ এমপি। এ দফায় আপনারা সেসব যোগাযোগ স্থাপনে ইতিবাচক কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? যুক্তরাজ্য রাজনীতিবিদরা, মিডিয়া, তাদের কাছ থেকে আপনারা কেমন মানে সাড়া পাচ্ছেন বা কি ধরনের ইঙ্গিত? আপনি জানেন যে আমাদের প্রত্যেকটি ব্রিটিশ এমপি বা মিনিস্টার যারা আছেন তাদের কনস্টিটিউয়েন্সিদের তারা খুব গুরুত্ব দেন। সবাই কিন্তু আমার এমপি কিন্তু এক্স হেলথ সেক্রেটারি, যে আপনি যা জানেন, যিনি প্রাইম মিনিস্টার কন্টেস্টে উনি কন্টেস্ট করতে যায়, যদিও এখন বোধহয় উনি একটু আছেন। ওয়েস্ট ইটিং এর নাম সবাই চিনেন, উনি প্রমিনেন্ট পলিটিশিয়ান, উনার কাছে আমরা দেখা করেছি। তো প্রত্যেক জায়গায় আমাদের নেতা কর্মীরা, আমাদের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি সহযোগী সংগঠন সবাই কাজ করছে এবং তারা যোগাযোগ করার চেষ্টা, তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন। তারা কিন্তু একটা জিনিস, তারা গণতন্ত্র, হিউম্যান রাইটস ভায়োলেশন, এই আপনি দেখেন সাংবাদিকদের, বাংলাদেশের যত লিডিং সাংবাদিক তারা জেলের মধ্যে আছেন, অনেকে অসুস্থ, অনেকে, এই যে আমাদের ফারজানা রূপা, উনার হাজবেন্ড, উনি কিন্তু একটা অসুস্থ, তারপরে উনাকে যেভাবে কষ্ট দিচ্ছে, তারপর মুজাম্মেল বাবু, তারপরে শ্যামল দত্ত, নেম ইট, আমার মনে হয় 200-র মতো সাংবাদিক, অনেকের চাকরি নাই, আপনার অনেককে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়েছে প্রেশার দিয়ে, ডিজিএফআই, এরপরে এই যে মব বাহিনী, এই যে জামাতের জঙ্গি গোষ্ঠী, তারা দূর করে টেলিভিশন থেকে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে সাংবাদিকদের বাইর করে। এইটা নিয়ে সবাই কনসার্ন। আমরা আপনার পরশুদিন একটি মানে অক্সফোর্ডে একটি প্রোগ্রাম হয়েছে, আপনি হয়তো জানেন, যে অত্যন্ত সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি এই যে স্পিরিট, অনেক প্রফেসর, অনেক যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক আইসিটি উপদেষ্টা, জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, উনি এখানে বক্তব্য রেখেছেন, আরো অনেকজন গুরুত্বপূর্ণ স্পিকার, প্রফেসর, তারা বক্তব্য রেখেছেন। হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ। জেলের মধ্যে 3 দিন আগেও আমাদের যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা মনিরকে হত্যা করা হয়েছে। আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমার এলাকা সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন শাহজালাল বিশ্ববিদ্যালয়, যেটা, এখানে আমাদের ছাত্রলীগের সভাপতি খলিল আহমদ, সাধারণ সম্পাদক সজীবের বাপ মারা গিয়েছেন, সে 20 মাস জেলে ছিল একটা মিথ্যা মামলায়, তাকে বেল করানো হয়েছে। বাপের লাশটি, সেখানের এসপি তার বাপের লাশের বেইলে থাকা অবস্থায় বাপের লাশটি সে দেখতে পারে না। পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে আসা হয়েছিল যে লাশটি সে যাতে লুকিয়ে দেখতে পারে, সেটাও সুযোগ দেয় না, সেখানে ডিবি পাঠিয়ে দিয়েছে। তবে একটি জিনিস, এইগুলা কিন্তু বাংলাদেশের মানুষ বলবে না। আমরা এই আমাদের যারা ব্রিটেনে যারা সাংবাদিক, ইন্টেলেকচুয়াল, কমিউনিটির নেতৃবৃন্দ, আমাদের দলীয় নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যান্য রাজনৈতিক দল, আমাদের এলাজ যারা, সবার সাথে আমরা কথা বলছি।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে তো শেখ হাসিনার বাংলাদেশে আসার যে খবর, এই খবরে চারিদিকে একটা অস্থিরতা, আনন্দ, উৎসব, বেদনা, হতাশা, প্রতিশোধী স্পৃহা, নানা রকম একটা বিরাট মার্কেটিং এবং ব্র্যান্ডিং শুরু হয়ে গেছে। আর তারই প্রেক্ষিতে নানা রকম কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে, উপন্যাস হচ্ছে, কবিতা হচ্ছে, ইলিউশন হচ্ছে। উনি কবে আসবেন, কোন পদ দিয়ে আসবেন, কয় তারিখে আসবেন, তারপর কত লোক উপস্থিত থাকবে, প্রতিপক্ষ কি করবে, আবার উনি আসলে ওনার প্রতিপক্ষ যারা আছেন তারা কিভাবে তার প্রতি অ্যাকশনে যাবেন, রিয়াকশনে যাবেন। যারা প্রতিপক্ষ তারা প্রথমত নানা রকম কথাবার্তা বলছেন যে আরে শেখ হাসিনা একটা ভিতুর ডিম, এমনি এমনি সারা জীবন মানুষকে ভয় দেখিয়েছে, নিজে এমনি ভয়ে পালিয়ে গেছে, সে আবার বড় বড় কথা বলে। সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার যে তথ্য উপদেষ্টা জনাব শফিকুল আলম, তিনি এই কথা বলেছেন। এভাবে অনেকে অনেক রকম কথা বলছেন, এবং সেই সকল কথাবার্তার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা বলেছেন টেলিভিশন টক শোয়ের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ, সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ মূলত একজন প্রথিত যশা মুক্তিযোদ্ধা, বয়স্ক মানুষ, এখন ৭৩-৭৪ বছর বয়স, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় সরাসরি তিনি যুদ্ধ করেছেন এবং সেই প্রতিপক্ষের যে বন্দুকের গুলি তার পায়ে লেগেছে, এখনও তিনি সেই অপারেশন করা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। একসময় ছাত্রলীগ করতেন, তারপরে আওয়ামী লীগের সঙ্গে তো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পরে বা যে কোনো সময় তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি টেলিভিশনে খুব খোলামেলা কথা বলেন। কোনো দালালি করা বা পক্ষপাত দুষ্ট কথাবার্তা বলা, এই জিনিসগুলো তার বিরুদ্ধে কেউ বলতে পারবে না। যেমন ধরুন, আমি আওয়ামী লীগ করতাম বা ফজলুর রহমান সাহেব একসময় আওয়ামী লীগ করতেন, আমাদের কিছু কিছু কথার মধ্যে আপনি আওয়ামী লীগের একটা টান পাবেন, মমত্ব পাবেন, কিছুটা পক্ষপাত দুষ্টতাও পাবেন, এটা বাস্তবতা। কিন্তু আজিজ ভাই একমাত্র ব্যক্তি, আরেকজন আছেন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, মোরাললেস যেটা সাদা মনে হয় একদম বিনা স্বার্থে সাদা বলেন, কোনো আবেগ থাকে না, কিচ্ছু থাকে না। আর যেটা কালো মনে হয় সেটাও তিনি কোনো রকম আবেগ ছাড়াই সেটা বললে ফেলেন। এই দুজন মানুষকে আমি সাম্প্রতিক সময়ে দেখেছি যারা আমার চাইতেও নিরপেক্ষ। তো সেই দিক থেকে সাংবাদিক আজিজ তিনি যে কথাটি বলছেন, যে একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না, এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসতে চাচ্ছেন বা তিনি যাওয়ার পর থেকে যত রকম কথাবার্তা বলছেন, এসবই আমরা অডিও মানে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, এবং এখনকার যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে শতভাগ একদম 100% কারো যাকে বলা হয় কণ্ঠস্বরকে একেবারে রোবোটিক যে তার যে স্বর, সেটাকে বাদ দিয়ে হুবহু স্বরে উপস্থাপন করা সম্ভব। 19-20 হবে না, 99% হবে না, একদম 100% কণ্ঠস্বর একেবারে এআইয়ের মাধ্যমে তৈরি করে বলা সম্ভব। এগুলো এক। এবং আলটিমেটলি 90% অ্যাকুরেসি চলে এসেছে সেই ফিজিক্যাল যাকে বলা হয় অ্যাপিয়ারেন্সে। অর্থাৎ আমার যে কোনো একটা ভিডিওটিকে তারা কনভার্ট করে আমার পুরো অ্যাটিটিউড দিয়ে তারা 3 ঘন্টার একটি সিনেমা তৈরি করে দিতে পারবে এআই। এই প্রযুক্তি চলে আসছে এখানে। ছবি দেখলে আপনি বুঝতে পারবেন 90% আপনি বুঝতে পারবেন যে এটা সত্য, আর 10% আপনার সন্দেহ হবে। কিন্তু যদি বলা হয় যেটা গোলাম মোল্লা রনির কণ্ঠ, এক্ষেত্রে আপনাকে শতভাগ আপনি প্রতারিত হতে পারেন। তো ওটাই আজিজ সাহেব বলছিলেন যে আমরা যে শেখ হাসিনার ভাষণগুলো শুনছি, সেই ভাষণগুলো ওনার কিনা এটা তো জানতে হবে। এমনও তো হতে পারে তিনি অসুস্থ, তিনি মরে গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি আর নেই, এখন তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই কাজগুলো করা হয়েছে। এরকম একটা কথা আমি শুনলাম একটা টেলিভিশন টক শোতে তিনি বলেছেন। আর
ফেসবুকে যেটা দেখলাম সেটা হলো ভারতীয় কিছু পত্রপত্রিকা রয়েছে যারা বিজেপি বিরোধী, তারা সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছেন, তিনি কি সুস্থ আছেন না জীবিত আছেন। আর এই দুটো খবর নিয়ে সম্ভবত একটা ফটো কাট করেছে বা একটা ছোট ভিডিও বানিয়েছেন আমাদের মোস্তফা ফিরোজ সাহেব, আরেকজন সাংবাদিক, এবং এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার। আর এই মোস্তফা ফিরোজ সাহেবের যে বক্তব্য সেটা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা একেবারে গালাগালি করে ঠরে টেরিবল, মানে ধরো মোস্তফা ফিরোজকে, খেয়ে ফেলো মোস্তফা ফিরোজকে, গলা টিপে ফেলো মোস্তফা ফিরোজকে, কে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অথচ মোস্তফা ফিরোজ বাংলা ভিশন যখন চাকরি করতেন তখন তার চাকরিটা গিয়েছিল এই কারণে যে তার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সম্পর্ক ভালো। সে আওয়ামী লীগের বিভিন্ন যারা বক্তা আছেন, লোকজন আছেন, তাদেরকে টকশোতে ডাকেন, বিকজ তিনি হেড অফ দ্য নিউজ ছিলেন, তার কথা মতো সব কিছু চলতো। কিন্তু বাস্তবে কোনো একটা রাজনৈতিক দলের সুবিধাভোগী বা কারোর সাথে এরকম সম্পর্ক আমি অন্তত মোস্তফা ফিরোজ সাহেবকে এটা দেখিনি। তার সঙ্গে আমার খুব ওরকম যাকে বলা হয় দীর্ঘদিনের ঘনিষ্ঠতা নয়, কিন্তু সম্পর্ক অনেক দীর্ঘদিনের। তার যে ক্যারিয়ারটা যেখানে শুরু হয়েছিল একেবারে শুরুতে আজকের কাগজে। তো আমি আজকের কাগজের একটা বিভাগের চিফ ছিলাম, সম্পাদকীয় একটা পৃষ্ঠার এডিটর ছিলাম। আর ওনারা সবাই এই মোস্তফা ফিরোজ, নঈম নিজাম, ওনারা সবাই রিপোর্টিং ডিভিশনে কাজ করতেন। খুবই জাদ্রেল স্টাফ রিপোর্টার ছিলেন। সেখান থেকে যখন টেলিভিশনগুলোতে এলেন, সেটা একুশে টেলিভিশন, এনটিভি, মানে অ্যাজ এ রিপোর্টার হিসেবে তারা রাতারাতি মুন্নি সাহা তারকা খ্যাতি পেয়ে গেলেন। তারপর তো মানে তাদের আর মানে যাকে বলে পিছনে ফিরে তাকাতে হয়নি। সাম্প্রতিক সময় গত করোনার পর থেকে আমিও যখন ইউটিউবিং করছি, মোস্তফা ফিরোজ সাহেবও ইউটিউবিং শুরু করেছেন, ওর পর থেকে আমাদের মধ্যে একটা অ্যাডাপশন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সেটা গড়ে উঠেছে। তো একান্ত আলাপ আলোচনায় তাকে একজন ভদ্রলোক বলে মনে হয়েছে। তারপর ঝামেলায় জড়াতে চান না, জামাতকে খুবই ভয় পান, পার্সোনালি জামাতকে ভীষণ রকম ভয় পান, এবং এতটা ভয় পান যে এই নির্বাচনের আগে সামহাও তার একটা সন্দেহ হয়ে গিয়েছিল যে জামাত সম্ভবত ক্ষমতায় চলে আসবে। এই জন্য তার সে যে কী আকুতি, বিনিদ্র রজনী। তো সেই কারণে কি হলো যে বিএনপি যখন ক্ষমতায় এলো তখন বেশ তিনি আন্দোলিত ছিলেন। আর জামাতকে সে কেন ভয় পান আমি এটা জানি না, আমি তাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি। তো সেই মানুষটিকে যখন এই একটা খবর প্রকাশের জন্য আওয়ামী লীগের যারা লোকজন গালাগালি করছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের এখনও যারা লোকজন রয়েছেন সবাই ঘটনার গভীরে যান না। তারা এখনও বুঝতে চাচ্ছেন না যে সত্যিকার অর্থে মানুষজন কি মনে করছে বা মানুষজনের মনে কী ধরনের চিন্তা চেতনা থাকতে পারে। আজকের যুগের ছেলেমেয়েরা, বিশেষ করে যাদের বয়স 20 বছরের নিচে, মানে তারা প্রযুক্তিতে এত বেশি অ্যাডভান্স, মানে অবাক করা ঘটনা যে টেকনোলজি, প্রযুক্তি সব কিছু তারা একেবারে বাংলাদেশে এমন অনেক প্রযুক্তি বিশারদ রয়েছে যারা এখানে বসে শেখ হাসিনার টেলিগ্রাম অ্যাকাউন্ট, শেখ হাসিনার ফেসবুক অ্যাকাউন্ট, তার স্কাইপ অ্যাকাউন্ট, এমনকি তার টেলিফোন বাংলাদেশে বসে হ্যাক করে নিতে পারবে এবং তার সমস্ত কথাবার্তার রেকর্ড দেখাতে পারবে। এরকম লোক বাংলাদেশে আছে এবং এই ম্যান পাওয়ারগুলো শেখ হাসিনার জামানাতে তৈরি হয়েছিল। তো কাজেই তার যে এ যাবৎকালে 100% মানে অডিও অ্যাপিয়ারেন্স, তিনি অডিওতে কথা বলছেন কিন্তু ভিডিওতে তিনি কোনো কথা বলছেন না। এটা নিয়ে কেন জনগণের মধ্যে সন্দেহ হবে না বলেন তো? যে কোনো মানুষের মধ্যেই সন্দেহ হবে। এর কারণ হলো তিনি এখনো পর্যন্ত কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আসেননি। কেন আসেননি, কী কারণে আসেননি বা আসছেন না, তিনি, তার লোকজন বা ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয় বলে আমরা শুনি, কিন্তু সে সকল নেতৃবৃন্দ যারা আছেন তারা হ্যাঁ ঠিক আছে নেত্রীর সঙ্গে কথা হয়েছে ইত্যাদি 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 ইত্যাদি। তো এটাও এখন এমন একটা প্রযুক্তির বিষয় হয়ে গেছে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য, ধরুন আমার একটা টেলিফোন, শুধুমাত্র একটা, দুটো, তিনটে টেলিফোন আছে এখানে রইল, এবং যে কোনো লোক টেলিফোন করলো, ওই টেলিফোনে তার সঙ্গে আমার যে এআই
প্রযুক্তি, সেই প্রযুক্তি তার সঙ্গে প্রতিটি কথার যে উত্তর এবং একেবারে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার মতো অবস্থা রয়েছে SMS থেকে শুরু করে সব জায়গাতে। আপনি চিন্তা করুন, প্রযুক্তি এমন একটা জায়গাতে চলে আসছে, এরা এখন নিজেরা বন্ধুত্ব করে ফেলেছে। অল রোবট, চীনের রোবট, ইসরায়েলের রোবট আর ভারতের রোবট, ধরুন তারা বন্ধুত্ব করে ফেলেছে। এই 3 রোবট মিলে তারা চিন্তা করছে যে কি করে চীনের সেন্ট্রাল রিজার্ভ থেকে টাকা চুরি করা যায়। প্রযুক্তি এখন এরকম ভয়ঙ্কর একটা জায়গাতে চলে আসছে। তো কাজে সেই প্রযুক্তির যুগে শেখ হাসিনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা যেহেতু গত 2 বছরে দেখিনি, কাজেই এটা নিয়ে গুজব হতে পারে, অতি স্বাভাবিক গুজব হতে পারে। এবং সেই কারণে আমাদের সংবাদপত্র জগতের যারা কর্তা ব্যক্তি তারা এই কথা বলতে পারেন যে আসলে তিনি সুস্থ আছেন কিনা, জীবিত আছেন কিনা, বা আসলে তিনি আসবেন কিনা, এটা তো পরের ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো ঘটনা যাই হোক না কেন, মূল ব্যাপারটা হলো যে তিনি যদি কৌশলগত কারণে নিজেকে না দেখান, তারও অনেক যুক্তি যেভাবে আছে। আবার ধরুন তার একেবারে তাকে নিয়ে যে সন্দেহ করা আছে, তার কোনো অস্তিত্বই নেই, তিনি অসুস্থ বা তিনি নেই বা তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেক্ষেত্রে যে সকল কথাবার্তা হচ্ছে সেটা এক ধরনের বিজনেস হতে পারে, ভারতের একটা পলিসি হতে পারে, আওয়ামী লীগের টিকা থাকার একটা পলিসি হতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণ হতে পারে। কিন্তু রাজনীতির মতো একটা ট্রান্সপারেন্ট বিষয়ে এই বিষয়গুলো সরাসরি না বললে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। তাছাড়া মানবজাতির ইতিহাসে এখন নয়, সে আদিকাল থেকেই জনপ্রিয় প্রভাবশালী যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা হয়তো অনেক সময় মারা গেছেন, কেউ যুদ্ধক্ষেত্রে বা কোনো পরিবেশ পরিস্থিতিতে। এরপরে ক্ষেত্র বিশেষে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত সেই তথ্য